এখন আমরা যেটা আসছি সেটা হলো সপুষ্পক উদ্ভিদের নিষেক। আগেই বলা হয়েছে সপুষ্পক উদ্ভিদ ফুলের সাহায্যে নিষেক সম্পাদন করে এবং তার বীজ সৃষ্টি হলে তা থেকে বংশ বিস্তার করে। আর একটি ফুলের চারটি প্রধান স্তবক উপস্থিত: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এখানে বৃতি এবং গর্ভকেশর চক্র এবং তার সঙ্গে দলমণ্ডল এগুলো দেখানো হয়েছে। পাশে এটি পুংকেশর চক্র, যার প্রধান অংশটি হলো পুংধানী। পুংধানীর মধ্যে বিশেষ নিউক্লিয়াস পরিণত হয়ে বিভাজিত হয়। মিয়োসিস বিভাজনের মাধ্যমে তারা তিনটি কোষ গঠন করে। এর পূর্বে ওই পরাগধানীর মধ্যে বা পুংধানীর মধ্যে উৎপন্ন রেণু বা পরাগ পুংধানীটি বিদীর্ণ হলে ছিটকে গিয়ে গর্ভমুণ্ড, ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়। এখন আমরা এই রেণু বা পরাগের কতগুলো অংশ দেখতে পাচ্ছি। বাইরের দিকটা অত্যন্ত রাফ, সেইটাকে বলা হয়, সেই অংশটিকে বলা হয় এক্সাইন। এক্সো মানে বাইরের অংশ। ভেতরেরটি তুলনামূলকভাবে মসৃণ গোলাকার, তাকে বলা হয় ইনটাইন। আবার এক্সাইনের দুটি অংশ, এটি উঁচু ক্লাসের জন্য বলা হয়। এক্সাইনের বহির্ভাগকে বলা হয় সেক্সাইন এবং ভিতরের অংশটিকে বলা হয় নেক্সাইন। এই সেক্সাইন অংশে একটি ফ্যাট জাতীয় পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই ফ্যাট জাতীয় পদার্থটিকে বলা হয় স্পোরোপোলেনিন। ক্লাস 10 এর জন্য এগুলি বিশেষ প্রয়োজনীয় নয়। তাহলে এখন কি হলো, এই পরাগটি গর্ভমুণ্ডে স্থাপিত হলে ওর ভিতরের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে তিনটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং বলাই বাহুল্য ইতিমধ্যে এক্সাইন বিদীর্ণ হয়ে বা একটু সরে গিয়ে ইনটাইনটি প্রসারিত হয়ে থাকে এবং ইনটাইন নালিকার আকারে নেমে আসে। এখন যতগুলি পরাগ গর্ভমুণ্ডে স্থাপিত হয় তাদের মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে, যেটি দ্রুতগতিতে বর্ধিত হয়ে থাকে সেটি ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। বলাই বাহুল্য এটি এক প্রকার উদ্ভিদ চলন, যে ডিম্বাণুর আশপাশে অবস্থিত শর্করার উপস্থিতির কারণে এই পরাগ নালী উহার দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। এটি এক প্রকার কেমোট্রপিক চলন। ডিম্বকের মুখের যে ছিদ্রপথ, সেই ছিদ্রপথকে বলা হয় মাইক্রোপাইল। এই ছিদ্রপথকে বলা হয় মাইক্রোপাইল, যেটার মাধ্যমে পরাগ নালী ডিম্বকের দিকে অগ্রসর হয়ে থাকে বা ডিম্বকের ভেতরে প্রবেশ করে বলা যায়। ইতিমধ্যে ফুলের যে গর্ভাশয়, এটি হলো ফুলের গর্ভাশয় বা ডিম্বাশয়। গর্ভাশয়ের মধ্যেও কোষের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এর মধ্যে অবস্থিত বিশেষ কোষ বিভাজিত হয়ে 8টি কোষ বিশিষ্ট হয়ে থাকে।
তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই মাইক্রোপাইলের কাছে 3টি কোষ অবস্থান করে, যার পূর্ববর্তী দুটোকে সহকারী কোষ বা সাইনার্জিডস বলা হয়, যারা মিওসিস কোষ বিভাজনের দ্বারা সৃষ্টি হওয়ার জন্য n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। সহকারী কোষ সুরক্ষিত রাখে ডিম্বাণুকে, যার ক্রোমোজোম সংখ্যা n, ইংলিশে এটিকে ওভাম বলা হয়, ওভাম VUM। মাঝখানের দুটিকে বলা হয় মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস, যারাও n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবং প্রান্তের দিকে, শেষের দিকে যে নিউক্লিয়াস 3টি থাকে তাদের বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল বা অ্যান্টিপোডাল নিউক্লিয়াস, যারাও কিনা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এখানে বলে রাখা প্রয়োজন, ফুলের যে অংশে বৃন্ত ফুলের সঙ্গে মূল অংশের সঙ্গে যুক্ত হয় সেই অংশকে বলা হয় চালাজা। এখন নিষেক হওয়ার সময় ডিম্বকের মধ্যে কি কি পরিবর্তন সাধিত হয় সেগুলো আমরা দেখে নিই। তার আগে বলা প্রয়োজন, এই পরিবর্তনের সময় মেরু নিউক্লিয়াস দুটি একত্রিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস গঠন করে থাকে। তারপরে নালিকা নিউক্লিয়াস পুংজনন নিউক্লিয়াস দুটিকে সুরক্ষিত রাখতে রাখতে অগ্রসর হয়, কারণ অপরিণত অবস্থায় যদি নিষেক সম্পন্ন হয় তাহলে অপুষ্ট বীজ সৃষ্টি হবে, যা উদ্ভিদ সৃষ্টির পক্ষে বিশেষ কার্যকরী হবে না। তাই ডিম্বকের কাছাকাছি গিয়ে আস্তে আস্তে নালিকা নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যায়। নালিকা নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যায়, ততক্ষণে তার প্রয়োজন শেষ হয় এবং পুংজনন নিউক্লিয়াস দুটি নিষেকের জন্য তৈরি হয়ে যায়, অর্থাৎ তারা পুষ্ট হয়। আর কি ঘটে না, সহকারী নিউক্লিয়াস যেটি ডিম্বাণুকে সুরক্ষিত রাখছিল যাতে অপরিণত অবস্থায় নিষেক সম্পন্ন না হয়, সে দুটিও অবলুপ্ত হয়ে যায় এবং এখন ডিম্বাণুটি নিষেকের জন্য প্রস্তুত থাকে, অর্থাৎ ডিম্বাণুটি পরিণত হয়ে থাকে। প্রতিপাদ নিউক্লিয়াস এটি বিভাজনের ফলে সৃষ্ট হয়, কিন্তু নিষেকে এর বিশেষ ভূমিকা নেই। প্রতিপাদ নিউক্লিয়াস বা প্রতিপাদ কোষ দুটিও n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং এরাও অবলুপ্ত হয়ে যায়। এখন চলে আসি নিষেকের পালা। ডিম্বাণু একটি পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হলে তা থেকে সৃষ্টি হয়ে থাকে বীজ, অর্থাৎ এখানে যে মার্কিং করা হয়েছে সেটি বোঝাতে চাওয়া হয়েছে নিষেক। এটি প্রথম নিষেক, এটি দ্বিতীয় নিষেক। প্রথম নিষেকে বীজ গঠিত হয়ে থাকে। ডিম্বাণু n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তার সঙ্গে পুংজনন নিউক্লিয়াস n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট মিলিত হওয়ার ফলে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বীজ তৈরি হয়, অর্থাৎ ডিপ্লয়েড বীজ তৈরি হয়। এখন পড়ে রইল অপর একটি পুংজনন নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াসটি, এই দুটি নিউক্লিয়াস মিলিত হয়ে একটা নিউক্লিয়াসে পরিণত হয়, তখন তাকে নির্ণীত নিউক্লিয়াস বলে। সেই নির্ণীত নিউক্লিয়াসটি পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হলে
তৈরি হয় শস্য। এটি দ্বিতীয় নিষেকের ঘটনা। এই শস্য, যাকে ইংরেজিতে বলা হয় এন্ডোস্পার্ম, এখানে দেখাই যাচ্ছে 2n+n মিলিত হয়ে 3n হয়ে থাকে, অর্থাৎ এন্ডোস্পার্মটি ট্রিপ্লয়েড প্রকৃতির অ্যাঞ্জিওস্পার্ম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে। এখান থেকে এই ঘটনাগুলি ভালো করে বুঝলে তার উপর নির্ভর করে নানা ধরনের গাণিতিক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তাহলে এখানে এই ডট মার্কিং করা যে অংশ, সেখানে দুটো নিষেকের ঘটনা পরপর দেখানো হয়েছে। এই রকম পরপর দুটি নিষেকের ঘটনাকে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। আবার বলছি, ডিম্বাণু পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হলে বীজ, তার মানে এখানে প্রথম নিষেকের ঘটনা ঘটে। নির্মিত নিউক্লিয়াস পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হলে শস্য, এক্ষেত্রে দ্বিতীয় নিষেকের ঘটনা ঘটে। এইরূপ পরপর দুটি নিষেকের ঘটনাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। আবার যেহেতু তিনটি কোষ এখানে মিলিত হচ্ছে, কিভাবে না, প্রথমে নির্মিত নিউক্লিয়াস তৈরি হয়েছিল দুটি মেরু নিউক্লিয়াসের মিলনের ফলে, তার সঙ্গে আবার পুংজনন নিউক্লিয়াস মিলিত হয়ে তবে শস্য গঠিত হচ্ছে। তাই শস্য গঠনের প্রক্রিয়াকে অনেক সময় ট্রিপল ফিউশন বলা হয়। ট্রিপল ফিউশন বলা হয়। এখন আসছি এই নিষেক, সপুষ্পক উদ্ভিদের নিষেকের প্রকারভেদ। ডিম্বকের গঠন বা অবস্থান ভিন্ন ভিন্ন ফুলে ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। এখানে বলাই হয়েছে ডিম্বকের মুখে যে রন্ধ্র থাকে, যেখান দিয়ে পরাগ নালী প্রবেশ করে, সেই ছিদ্রপথটিকে মাইক্রোপাইল বলা হচ্ছে। এখন মাইক্রোপাইলের অবস্থান এই ফুলের ক্ষেত্রে যেরকম আছে, উপরের দিকে এইরূপ থাকলে সেই দিক দিয়ে যদি নালী প্রবেশ করে তাকে বলা হয় পুরোগ্যামী। আবার কোনো কোনো ক্ষেত্রে ডিম্বকটি পাশের দিকে পার্শ্বীয়ভাবে অবস্থান করে, তখন পরাগ নালীটি পাশ দিয়ে ঘুরে পাশ দিয়েই প্রবিষ্ট হয়ে থাকে, তখন সেই প্রকার নিষেককে মেসোগ্যামী বলা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ডিম্বকটি পুরো উল্টোভাবে চালাজার দিকে মুখ করে থাকতে পারে, তখন সেই প্রকার নিষেককে চালাজোগ্যামী বলা হয়, কেননা নিষেকটি চালাজা প্রান্ত দিয়ে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ পরাগ নালীকে অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, ঘুরে মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করতে হয়, অর্থাৎ মাইক্রোপাইলটি নিম্নাভিমুখী নিচের দিকে মুখ করে অবস্থান করে, তখন তাকে সেই প্রকার নিষেককে চালাজোগ্যামী বলা হয়ে থাকে। তাহলে ডিম্বকের অবস্থান অনুসারে কোন দিকে মাইক্রোপাইলটি অবস্থিত তার উপর নির্ভর করে নিষেক তিন প্রকার: পুরোগ্যামী, মেসোগ্যামী এবং চালাজোগ্যামী। এই গেল আমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেক। এখন আমরা যেটা পড়তে চলেছি সেটি হলো বৃদ্ধি ও পরিস্ফুটন। এখনকার সিলেবাসে সাধারণত এটি বৃদ্ধি বলেই আছে, কিন্তু দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে। পরিস্ফুটন সাধারণত প্রাণীদের ক্ষেত্রে বলা হয়ে থাকে, আর উদ্ভিদের বৃদ্ধি প্রধানত হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে সেটিকে বৃদ্ধি বা গ্রোথ বলা হয়। এখন একটি চারা গাছ বীজ থেকে অঙ্কুরিত হয়ে নির্গত হওয়ার পর তা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত
হয়ে মহিরুহে পরিণত হয়। এটির তিনটি পর্যায়, বৃদ্ধির সাধারণত তিনটি পর্যায়। নাম্বার 1, কোষ বিভাজন। দু নম্বর, কোষের আয়তন বৃদ্ধি। এবং কোষ বিভেদীকরণ। ইংলিশে যাকে বলা হয় সেল ডিফারেন্সিয়েশন। একটা জীব বৃদ্ধিপ্রাপ্ত হবে কি করে? না, তার কোষ সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত না হলে তার বৃদ্ধি কোনোভাবেই হতে পারে না। বিভিন্ন হরমোন এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এইভাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবটি আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রথম নবজাত কোষ জন্মেই মাতৃকোষের মতো বৃহদাকার হয় না। পূর্বে এটি ক্ষুদ্র আকৃতি বিশিষ্ট হয়, পরে এর মধ্যে প্রোটোপ্লাজমের আয়তন বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ প্রোটোপ্লাজমে খাদ্য সামগ্রী অঙ্গীভূত হলে এটি আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখনই সেটাকে বলা হচ্ছে কোষের আয়তন বৃদ্ধি। তার পরবর্তীকালে সব কোষ সম আকৃতি বিশিষ্ট হয় না। বলাই বাহুল্য, আমাদের চোখের কোষ যা কাজ করে থাকে, কৌশিক নালীর কোষ সেই কাজ করবে না, হৃৎপিণ্ডের কোষ সেই কাজ করবে না, যকৃতের কোষ সেই কাজ করবে না। অর্থাৎ সেই একই প্রাথমিক কোষ থেকে কোষ পুঞ্জ গঠিত হলে তাদের মধ্যে বিভেদীকরণ সৃষ্টি হয়। অর্থাৎ কোনো কোষপুঞ্জ থেকে হৃৎপিণ্ড, কোনো কোষপুঞ্জ থেকে যকৃৎ, কোনো কোষপুঞ্জ থেকে চোখ সৃষ্টি হয়ে থাকে, প্রত্যেকটি যে যার নির্দিষ্ট কাজের জন্য রেসপন্সিবল বা দায়ী। এইভাবে কোষ বিভেদীকরণ হয়ে থাকে। এর মাধ্যমে একটি জীবের বৃদ্ধি ঘটে থাকে। উদ্ভিদের বৃদ্ধি সাধারণত দুইটি যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। উদ্ভিদ বৃদ্ধি পরিমাপক যন্ত্র অক্সানোমিটার এবং আর্ক ইন্ডিকেটর। আর উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপের জন্য স্পেস মার্কার নামক যন্ত্র রয়েছে। তাহলে এই গেল উদ্ভিদ বৃদ্ধির বিভিন্ন পর্যায়। এখন উদ্ভিদের সাধারণত বৃদ্ধি নিয়ন্ত্রক কতগুলি শর্ত রয়েছে, তার মধ্যে
জল, তাপমাত্রা, সালোক সংশ্লেষ এবং সর্বোপরি প্রোটোপ্লাজমের আয়তন বৃদ্ধি, এগুলির মাধ্যমে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমরা যাব মানুষের বৃদ্ধির বিভিন্ন পর্যায় অর্থাৎ জীবনকাল। মানুষের ক্ষেত্রে 5টি প্রধান পর্যায়ে বৃদ্ধিকে ভাগ করা হয়, বিকাশকে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে প্রথমটি হলো সদ্যজাত, 9 মাস 10 দিন, পূর্বে মনে করা হতো 10 মাস। মাতৃদেহে অবস্থানের পর মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে একটি কোষ অর্থাৎ জাইগোট, নিষেকের পরে সৃষ্ট জাইগোট বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বহুকোষী মানব শরীর ধারণ করে, যেটিকে তখন মাতৃদেহে অবস্থানকালে ভ্রূণ বলা হয়ে থাকে। এই ভ্রূণের বিকাশ মাতৃদেহেই সম্পন্ন হয়, মাতৃদেহ থেকে পুষ্টি আহরণের মাধ্যমে। 9 মাস 10 দিনের পর শিশু ভূমিষ্ঠ হলে তা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে পর্যায়ে সৃষ্টি হয় সেটি হলো শৈশব। শৈশব সাধারণত জন্মানোর পর থেকে 11 বৎসর এই সময়টাকে ধরা হয়ে থাকে। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রে পুষ্টি যাতে সঠিকভাবে হয়ে থাকে সেদিকে নজর দেওয়া দরকার। যদি 2 বছরের মধ্যে ক্যালোরির অভাব ঘটে বা খাদ্যাভাব, সব ধরনের খাদ্যাভাব ঘটে, তো সেক্ষেত্রে ম্যারাসমাস নামক এক মারাত্মক রোগ হয়ে থাকতে পারে, যেখানে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়, ভবিষ্যতে শীঘ্রকায়, জরাজীর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়ে থাকতে পারে। আর যদি প্রোটিনের অভাব অত্যধিক মাত্রায় হয়ে থাকে, তখন শিশুটি উদর সর্বস্ব অর্থাৎ স্ফীত উদর, এদিকে শীর্ণকায়, হাত পা অত্যন্ত সরু এবং মাথাটি অত্যন্ত বৃহদাকার হয়ে থাকে, তাকে কোয়াশেয়াকার বলা হয়। তাহলে সুষম খাদ্য, বিশেষ করে প্রোটিন, কেননা বৃদ্ধি এই সময় শিশু বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হয়ে থাকে, তারা যাতে সুষম খাদ্য পেয়ে থাকে, প্রোটিন পেয়ে থাকে, সেদিকে নজর দেওয়া উচিত। নিয়মিতভাবে রোজ ডিম, ডাল ইত্যাদি, এছাড়াও মাছ, মাংস ইত্যাদি ওপর, একদম শৈশব অবস্থায় মাংস যদি হজম না হয়, মাংস স্টু করেও খাওয়ানো যেতে পারে, কিন্তু এই সুষম খাদ্যের ওপর একটু বিশেষ জোর দেওয়া উচিত। শৈশবের পরে আসছে বয়ঃসন্ধি। ইংরাজিতে যাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হয়। এটি কোনো কোনো পুস্তকে 12 থেকে 20 বৎসর করা হয়েছে, কোনো কোনো পুস্তকে 13 থেকে 20 বলা হয়ে থাকে। কিন্তু পরীক্ষায় এমসিকিউ ধরনের প্রশ্নে এর কাছাকাছি যে অপশানটা থাকবে সেটিকেই নির্ধারণ করতে হবে। বয়ঃসন্ধি, এই সময় শিশুদের পরিণতি অর্থাৎ ম্যাচুরিটি এসে থাকে। এই সময় এদের জননাঙ্গগুলো পরিণত হয় এবং কিছুদিনের মধ্যে তারা প্রজনন ক্ষমতা সম্পন্ন হতে পারে, অর্থাৎ সন্তান উৎপাদন বা ধারণ করতে পারে। তবে মহিলা কন্যা সন্তানদের ক্ষেত্রে 18 বৎসর এবং পুরুষদের ক্ষেত্রে 21 বৎসরকে আইডিয়াল অর্থাৎ আদর্শ ধরা হয়
সন্তান উৎপাদন বা সন্তান ধারণের জন্য। বয়ঃসন্ধির সময়ে কতগুলি হরমোনের দ্রুত পরিবর্তন হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ক্ষরণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। পুরুষদের ক্ষেত্রে শারীরিক গঠন পৌরুষসুলভ অর্থাৎ পেশিবহুল হয়ে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে ওই হরমোনের প্রভাবে দাড়ি গোঁফ প্রভৃতির আবির্ভাব ঘটে। মহিলাদের ক্ষেত্রে ফ্যাট বিপাক বৃদ্ধি পায়, সেই জন্য তাদের শারীরিক গঠন অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এবং সংশ্লিষ্ট অঙ্গগুলি দ্রুত বৃদ্ধি ঘটে। বয়ঃসন্ধির পরে আসে পরিণত অবস্থা। এটি 20 থেকে 60 বছর পর্যন্ত নির্ধারণ করা হয় ম্যাচিউর স্টেজ। এই সময় দৈর্ঘ্যের বৃদ্ধি না ঘটলেও শরীরে প্রোটিনের সঞ্চয়, প্রোটিন এবং ফ্যাটের সঞ্চয়ের ফলে শরীর অত্যন্ত সুগঠিত এবং ডেভেলপড হয়ে থাকে এবং পেশিবহুলও হয়ে থাকতে পারে, মাসকিউলার বডি যাকে বলা হয়। তারপরে আসছি আমরা একদম অন্তিম অবস্থা অর্থাৎ বার্ধক্য। 60-এর অধিক বয়সকে বার্ধক্য ধরা হয়। এই সময় বিপাক হার তুলনামূলকভাবে সামান্য কম হতে থাকে, সেই জন্যে কোষ বিভাজনও অনেক ক্ষেত্রে প্রতিহত হয়। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এবং পুষ্টির মাধ্যমে এটিকে ধরে রাখা যায়, তাহলে বার্ধক্যকে কিছুটা বিলম্বিত করা যায়, কিন্তু 60-এর পর বার্ধক্য আসতে বাধ্য। তাহলে মানুষের বৃদ্ধির এইরকম বিভিন্ন পর্যায়গুলো আমরা দেখতে পেলাম। আমাদের জন্ম চ্যাপ্টারটি এখানেই সমাপ্ত হল।